ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের মোটামুটি লেকচার 1 ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর, লেকচার 2 overview of microcomputer structures, then lecture 3 memory segmentation and partition, then lecture 3 এর আরেকটা পার্ট internal architecture, flag register, এরপর অ্যাড্রেসিং মোডস এবং লাস্টলি হচ্ছে মেশিন কোডস। এই জিনিসগুলা কিন্তু আমাদের কি হয়েছে, পড়া হয়েছে, তাই না? সো এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস আলটিমেটলি। সো আমরা হচ্ছে গিয়ে মিড টার্মে এই মোটামুটি মেশিন কোড পর্যন্ত আমাদের মিড টার্মে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? সো আমাদের যে লেকচার 5টা পিন ডিসক্রিপশন, সেটা আসলে লেকচার মিড টার্মে ইনক্লুডেড থাকবে না, ঠিক আছে? সো এটা চলে যাবে হচ্ছে আমাদের মিড টার্মের পরের টপিকে। সো এটা আপনাদের জন্য একটা গুড নিউজ। সো মিড টার্মের জন্য অ্যাকচুয়ালি আমাদের টপিক হচ্ছে গিয়ে আমাদের মেশিন কোড পর্যন্ত। সো এখানে একটা মিড টার্ম পর্যন্ত প্র্যাকটিস শিট আছে। সো লেকচার 4 এবং আপ টু মেশিন কোড পর্যন্ত যেই ধরনের কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো আপনারা বাসায় সলভ করার চেষ্টা করবেন। তারপর আরেকটা যেটা বলতে চাচ্ছি, এই যে পিন ডেসক্রিপশন, সেটা কিন্তু আমাদের ফাইনালের মানে সিলেবাসে ইনক্লুডেড হয়ে গেল। ইউজুয়ালি এটা হচ্ছে কিসে থাকে, আমাদের মিড টার্মে থেকে থাকে, বাট ফাইনালি কিন্তু এবার এটাকে আমাদের ইনক্লুড করতে হয়েছে কারণ টাইমের কনস্ট্রেন্টের কারণে। ওয়েল, ফাইনালি কিন্তু আমাদের অনেক কিছু, অনেকগুলা টপিক, ঠিক আছে? সো আমি আজকে শুধু আমি না, অন্যান্য ফ্যাকাল্টিরাই হচ্ছে গিয়ে মানে পিন ডিসক্রিপশন বা লেকচার 5টাকে স্টার্ট করেছে। সো লেকচার 5 হচ্ছে, তো সেই অনুযায়ী আমিও স্টার্ট করতে চাই এবং হচ্ছে একটা অংশ পড়িয়ে ফেলতে চাই, যাতে মিড টার্মের পরে আপনাদের উপর প্রেশার বেশি না হয়, ঠিক আছে? আপনারা ক্লাসে একটু শুনে ফেলেন যে আসলে এই মানে টপিকটা কি রিলেটেড, দেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। মিড টার্মের পরেও কিন্তু আমাদের ক্লাস যে খুব একটা বেশি আছে এমন। সো এই জন্য আজকে আমি লেকচার 5টা স্টার্ট করব। সো লেকচার 5টা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার 8086 হার্ডওয়্যার স্পেসিফিকেশন, অথবা এটাকে বলা হয় পিন ডিসক্রিপশনের চ্যাপ্টার। সো হার্ডওয়্যার স্পেসিফিকেশন বা পিন ডিসক্রিপশনের চ্যাপ্টারে আমরা কি পড়বো এটা যদি একটু দেখি, যে দেখেন আমার 8086 মাইক্রোপ্রসেসরটা হচ্ছে একটা আইসি, রাইট? দিন শেষে এটা কি একটা আইসি না? সো এই আইসিটা হচ্ছে গিয়ে আমাদের সার্টেন কিছু কাজ করে থাকে, সার্টেন না, সব কাজ, প্রসেসিং রিলেটেড যে কোনো কাজ হচ্ছে মাইক্রো প্রসেসরটা করে থাকে। অ্যাকচুয়ালি আমরা এতদিন যে দেখতেছিলাম যে আমাদের মাইক্রো প্রসেসরের সাথে যে মেমোরিটা কানেক্টেড থাকবে, এই মেমোরির সাথে মাইক্রো প্রসেসর নানান ধরনের কমিউনিকেশন করবে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের আইও ডিভাইসও থাকতে পারে। এই আইও ডিভাইসের সাথেও টাইম টু টাইম কি হবে, আমার মাইক্রো প্রসেসর কমিউনিকেশন করবে। আচ্ছা, সো এই যে আমার মাইক্রোপ্রসেসরটা রয়েছে, এটা মেইনলি একটা আইসি বা সিলিকন বেসড চিপ, তাই না? সো এই যে আইসি বা সিলিকন বেসড চিপটা, এটা হচ্ছে কি একটা 40 পিনের ডুয়াল ইনলাইন প্যাকেজ। বা এই যে আমার আইসিটা, আপনি যদি এটা মাইক্রোপ্রসেসর ধরেন, এই মাইক্রোপ্রসেসরটা আইসিটা হচ্ছে ডুয়াল ইনলাইন প্যাকেজ, মানে দুই দিকে আমার সমান পরিমাণে পিন থাকবে, দুই পাশেই। সো আমার ওয়ান মানে, আর এটার ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? সো আমার 8086 মাইক্রো প্রসেসরও এমন ধরনের একটা আইসি, যেটার মধ্যে উপরের দিকে একটা নচ থাকে, নিচের বটম অংশটা প্লেন থাকে, এবং এটা একটা ডুয়াল ইনলাইন প্যাকেজ। এটা হচ্ছে কি করবে, এটার ওরিয়েন্টেশন হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এইটা, এই যে আমার এই যে আইসিটা আমি দেখতে পারতেছি, এই আইসিটার এই বিভিন্ন ধরনের যে 40টা লাইন আমি রয়েছে, বলুন যে 40 পিনের একটা আইসি, এই 40টা পিন দিয়ে নানান ধরনের সিগন্যাল জেনারেটেড হয় এবং পুরা সিস্টেমে রেগুলেটেড হয়, এবং এর ভিত্তিতেই মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে থাকে, সিগন্যালকে হ্যান্ডেল করে থাকে। সো আমরা এগুলাই দেখবো আজকে। সো আমার 8086 মাইক্রোপ্রসেসর এতদিন আমি দেখে এসেছি, যদি একটু রিক্যাপ করি, যে আমি সবসময় এভাবে ছবিটা আঁকতাম, তাই না? যে মাইক্রোপ্রসেসর, মেমোরি, এটার মধ্যে হচ্ছে কি থাকবে, আমার একটা অ্যাড্রেস বাস থাকবে। এই অ্যাড্রেস বাসটা হচ্ছে 20 বিটের, তাই না? ওইটাকে আমি একটা লাইন দিয়ে দেখাতাম, তারপর দেখাতাম যে দেয়ার আর ডেটা বাসেস, এই যে আমার ডেটা বাস। সো এটা হচ্ছে আমার 16 বিটের। তারপর এখানে একটা কন্ট্রোল বাস থাকতো, কন্ট্রোল বাসটা আমার কি
কোনো বিটস আমি মেনশন করি নাই কখনোই। বলেছি যে কন্ট্রোল বাস দিয়ে নানান সময় নানান ধরনের সিগন্যাল পাস হয়। এই কন্ট্রোল বাসের মধ্যে আসলে মাল্টিপল লাইনস আছে, এগুলো একসাথে বাইন্ড করা, তাই না? এই ধরনের কথাটা আমি বলেছি। ওকে, সো আজকে আমরা দেখবো যে এই যে আমি 20 বিটের লাইনটাকে এক লাইনে দেখাচ্ছিলাম, এটা আসলে একটা লাইন না। মানে এই যে অ্যাড্রেস বাস, এটা অ্যাকচুয়ালি 20টা লাইন দিয়ে, এই যে এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, নাম দেখে হয়তো বুঝে যাইতে পারতেছেন যে AD0 অ্যাড্রেস 0, AD1 অ্যাড্রেস 1, AD2 অ্যাড্রেস 2, এভাবে করে করে যেতে যেতে দেখেন আমার 0 নাম্বার থেকে A0 থেকে মোটামুটি A19 পর্যন্ত দেখেন এখানে একটা কি আছে, জায়গা আছে 16, 17, 18, 19 এই পর্যন্ত। তাহলে আমি কি বলতে পারছি, এটা 20 বিটস না? সো আলটিমেটলি এটা কিন্তু একটা লাইন না, ডেটা বাস, একসাথে অনেক কিছু। সো এই 20 বিটস এর লাইনগুলাই যেগুলো সবগুলা দিয়ে আমার কি হয়, অ্যাড্রেস সিস্টেমে যে জেনারেট হলো, এই 20 বিটস এর মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হওয়ার পর প্রত্যেকটা বিট, 0 নাম্বার বিট যদি এরকম হয়, এই টাইপের কোনো একটা 20 বিটসের অ্যাড্রেস জেনারেট হয়, এটা A0 হবে, এটা A19 হবে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের ভিতরে যখন এই 20 বিটসের অ্যাড্রেসটা জেনারেট হয়, তখন A0 নাম্বার বা এলএসবির যে বিটটা, সেটা কোন লাইন দিয়ে বের হবে? আমার মেমোরিতে যদি কোনো লোকেশন থাকে সেটাকে খুঁজতে অবশ্যই আমার A0 লাইন দিয়ে হচ্ছে গিয়ে কি হবে, আমার এই যে এমএসবির যে 1 বিটটা সেটা বের হবে। তারপর এই 1 নাম্বার লাইন দিয়ে বের হবে হচ্ছে আরেকটা 1, তারপর 2 নাম্বার লাইন দিয়ে বের হবে এই 0টা। এইভাবে করে 20 বিটের অ্যাড্রেস আমার কি হবে, আমার মেমোরি লোকেশনটাকে খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা। সো একইভাবে আমি যে 16 বিটের ডেটা বাস দেখিয়েছি, 16 বিটসের ডেটা বাস একসাথে একটা লাইনের মাধ্যমে এরকম ডাবল সাইন দিয়ে, এটাও আসলে একটা মানে লাইন না, এখানে আসলে 16টা লাইন একসাথে বাইন্ড করা। সো আমরা যদি একটু 16টা লাইন সম্পর্কে দেখতে চাই যে 16টা লাইন কোথায় আছে 16 বিটের ডেটা বাস। সো এই জায়গায় আমরা দেখব যে এই যে সেম জায়গায় D0, D1, তারপর হচ্ছে এটা লিখতেছি, দেখেন D0, D1, দেন D2, D3, এরকম করে করে আমার কোথায় যাচ্ছে সিস্টেমগুলা, আমার ডি এই যে AD15 পর্যন্ত, D15 পর্যন্ত আমার কি আছে, আমার 16টা 16 লাইনস অফ ডেটা। সো আমার যদি কোনো মেমোরি থেকে আমি যদি কোনো ডেটা নিয়ে আসি রিড করে, সো আলটিমেটলি আমার এই ডেটা বাসটা ব্যবহৃত হয়, এবং এই যে 16টা লাইন, এই 16টা লাইন দিয়ে 16টা ডেটা আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে আসে। একইভাবে যদি মাইক্রোপ্রসেসর ডিসিশন নেয় যে হচ্ছে কি আমার কোনো একটা ডেটা মেমোরিতে আমি পাঠাবো বা রাইট করব, তখন মাইক্রোপ্রসেসর একটা 16 বিটের ডেটা জেনারেট করে কোনো একটা রেজিস্টার থেকে বাহিরে পাঠায় হচ্ছে আউটপুট হিসাবে এই 16টা লাইন ব্যবহার করে। হ্যাঁ, ইয়েস প্রাচুর্য, কি বলতে চাচ্ছেন? ম্যাম, তার মানে কি এই 16টা লাইনের মধ্যে তার ওই অ্যাড্রেসের 16টা বিটও থাকে হুম, এবং ডাটার 16টা বিটও থাকে? হ্যাঁ, দিক থাকে না, জিনিসটা হচ্ছে এগুলা এক একটা লাইন, বুঝছেন? সো এগুলো আইসির এক একটা লাইন, এই লাইনগুলো দিয়ে আপনি অ্যাড্রেসও পাঠাতে পারবেন, আবার ডেটা পাঠাতে পারবেন, অথবা ডেটা রিসিভ করতে পারবেন, দুইটা কাজই করতে পারবেন। এই নামটাকে বলা হয় মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্সড। ঠিক আছে, সো আমার সিস্টেম 8086 মাইক্রো প্রসেসরের যে পিনের মধ্যে অনেকগুলা মাল্টিপ্লেক্সড পিন থাকে। এর মধ্যে মাল্টিপ্লেক্স পিনগুলো আমরা অনেকগুলা মাল্টিপ্লেক্স পিন কিন্তু আমরা প্রথমেই দেখে ফেলছি, যে যদি একটু দেখাই এখানে, আহ, এই যে আমার এই পিনগুলা হচ্ছে মাল্টিপ্লেক্সড পিন, আবার স্ল্যাশ যেই পিনের মধ্যে দেওয়া সেগুলাও হচ্ছে মাল্টিপ্লেক্স পিন। ফর এক্সাম্পল এই যে এই পিনগুলা, এটা দেখেন এইটা কিন্তু একটাই লাইন, 38 নাম্বার পিনের মধ্যে কিন্তু একটাই লাইন, কিন্তু এরা কি করতেছে, এরা দুইটা কাজ করতে পারে। তার যে ঠিক একইভাবে 16, 15, 14, 13 এই যে পিনগুলো, এগুলো কিন্তু একটাই লাইন, তবে এরা দুইটা কাজ করতে পারে। আইদার ওরা অ্যাড্রেস পাঠাতে পারে, অথবা ডেটা পাঠাতে পারে এবং ডেটা রিসিভ করতে পারে, ডেটা অ্যাড্রেস দুইটা নিয়ে কাজ করতে পারে। তারপর এটাও হচ্ছে কি, ধরেন আমরা মাল্টিপ্লেক্সড লাইন, এটাও মাল্টিপ্লেক্সড, এখানেও মাল্টিপ্লেক্স লাইন।
তারপর দিস ইজ মাল্টিপ্লেক্সড। সোজা কথায় আমার এই AD0 থেকে AD15 পর্যন্ত, AD0 to AD15 পর্যন্ত আমার যে লাইনগুলো আছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সড করা, মানে একসাথে ও একটা লাইন মাল্টিপল কাজ করতে পারে। আর অথবা স্ল্যাশ দিয়ে যে সকল পিন আছে সেগুলো আমার কি মাল্টিপ্লেক্স। এখানে আপনি স্ল্যাশ দিয়ে যতগুলো পিন দেখবেন সবাই হচ্ছে একের অধিক কাজ করতে পারে। আচ্ছা, তবে অ্যাট এ টাইম না, নির্দিষ্ট সময় যখন যেটা প্রয়োজন হয় সেই অপারেশনটাকে ওরা অ্যাক্টিভ করে। এটাই আমরা আজকে একটু একটু করে দেখবো, বুঝছি? ম্যাম, ও যখন কোনো একটা মেমোরি লোকেশনে কোনো একটা ডাটা পাঠাতে চায় তখন ওই পিনটাতে তো অ্যাড্রেসের বিটটাও থাকে, ডাটার বিটটাও না থাকে। না, প্রথমে অ্যাড্রেসের বিট থাকবে। আই গট ইউর কোয়েশ্চেন, এটাই প্রশ্ন হতে পারে। এটাই বললাম যে অ্যাট এ টাইম না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করবে। যেমন যেই ওকে। সময়ে ওর অ্যাড্রেস পাঠানোর কথা ওই সময় শুধু অ্যাড্রেস পাঠাবে, এবং পরবর্তী যেই সময় ওর ডেটা রিসিভ করার কথা সেই সময় আরো অ্যাড্রেস নিয়ে কাজ করবে না, শুধু ডেটা নিয়ে কাজ করবে। বুঝলাম? ইয়েস ম্যাম। ওকে। সো ওকে, সো আমরা একটু দেখি যে এই সকল জিনিসপত্র কিন্তু আমরা জানি যে আমার 20 বিটের ডেটা বাস অ্যাড্রেস বাস থাকে, 16 বিটের ডেটা বাস থাকে, ফাইন, এবং 1 মেগাবাইটের একটা মেমোরিও থেকে থাকে। সো এই সব জিনিসপত্র আমাদের জানা। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আমার 8086 মাইক্রো প্রসেসর হচ্ছে গিয়ে মেইনলি দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। সো এই যে 40টা পিনের একটা মাইক্রো প্রসেসর, এটা দুই ধরনের বা দুইটা কনফিগারেশনে আমরা কনফিগার করতে পারি। এক হচ্ছে এই যে আইসিটার, দেখেন বাকি সব পিন কিন্তু একই রকম, শুধুমাত্র 24 থেকে 31 নাম্বার পিন গুলা দুই জায়গায় চেঞ্জ হচ্ছে, দুই ভাবে চেঞ্জ হচ্ছে। বাকি সব সময় বাকি পিন গুলা একই রকম, যে আমার 24 থেকে 31 নাম্বার পিন গুলা সার্টেন টাইমে হচ্ছে গিয়ে মিনিমাম মোডে কাজ করে, আবার আরেকটা টাইমে ম্যাক্সিমাম মোডেও কাজ করে। মানে এই পিনগুলো জাস্ট ডিফারেন্ট হয়, এদের কাজও ডিফারেন্ট হয়। সো এই যে 24 থেকে 31 নাম্বার পিন, এই পিনগুলো কখন কিভাবে কাজ করে একটু দেখি। ধরেন আপনি একটা রোবট বিল্ড করলেন, এটার মধ্যে শুধুমাত্র একটা মাইক্রো প্রসেসর যেটা সবকিছু কন্ট্রোল করতেছে, ওর মুভমেন্ট, ভিশন, দেন হচ্ছে গিয়ে ওর মেমোরি, এভরিথিং ও কন্ট্রোল করতেছে। তাহলে আপনার সিস্টেমে যদি, এটা যদি আপনার সিস্টেম হয়, অনলি ওয়ান মাইক্রো প্রসেসর যদি ওখানে থাকে তাহলে ও সব সময় মেইন মোডে কাজ করবে। ঠিক আছে? তা আমরা বলি যে সিস্টেমের যে প্রসেসরটা আছে কি করতেছে, মেইন মোডে কাজ করতেছে, কারণ পুরা সিস্টেমকে ডিল করার জন্য মাত্র একটা মাইক্রো প্রসেসর। আচ্ছা, তারপর আরেকটা যদি একটু দেখার চেষ্টা করি, আমার আরেকটা মোড আছে ম্যাক্সিমাম মোড। ধরেন আপনি এখন অনেক পাওয়ারফুল একটা, মানে কি বলবো, ভেহিকেল বানালেন বা রোবট বানালেন যেখানে আমার মাল্টিপল মাইক্রো প্রসেসর আছে। সাপোজ দিস ইজ ইউর সিস্টেম, এমবেডেড সিস্টেম বা রোবট বা ভেহিকেল, হোয়াট এভার ইউ সে। মুভমেন্টকে ডিল করার জন্য আমার একটা প্রসেসর, তারপর হচ্ছে কি আমার ভিশনকে ডিল করার জন্য আমার আরেকটা মাইক্রো প্রসেসর, তারপর ধরেন আমার ডিসিশন মেকিং এর জন্য আরেকটা মাইক্রো প্রসেসর। সো আমি একই সিস্টেমে দেখতেছি আমার মাল্টিপল মাইক্রো প্রসেসর রয়েছে। সো কোন সিস্টেমে যদি একের অধিক মাইক্রো প্রসেসর থাকে, দুইটা বা তার বেশি, সেক্ষেত্রে অবশ্যই আমার কি সিস্টেমটা ম্যাক্সিমাম মোডে কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কাজের ক্ষেত্র। আচ্ছা, সো আমার সিস্টেমে দুইটারই মানে আমাদের ফাইনালি সিলেবাসে অ্যাকচুয়ালি দুইটাই ইনক্লুডেড, মিনিমাম মোড ম্যাক্সিমাম মোডের কনফিগারেশন কখন কিভাবে কাজ করে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র মিনিমাম মোডটাকে স্টাডি করব। ঠিক আছে? যে মিনিমাম মোডে মাইক্রোপ্রসেসর কিভাবে বিহেভ করে সেটাকে আমরা আজকে জানার চেষ্টা করব। আচ্ছা, সো মিনিমাম মোডে মাইক্রোপ্রসেসর কিভাবে বিহেভ করে সেটা জানার জন্য আমরা একটুখানি অন্য জায়গায় চলে যাই। ওকে, সো ওয়ান বাই ওয়ান আমার কাছে যাবতীয় নোটস আছে। সো আপনারা শুধুমাত্র ক্লাসে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে কোন পিনটা সিস্টেম্যাটিকলি কি কাজ করতেছে, জাস্ট কাজটা বুঝবেন। নোটস অ্যান্ড হচ্ছে দ্য কোয়েশ্চেন্স আর প্রিপেয়ার্ড, সেটাও আমি ক্লাসের শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিরকম ধরনের, মানে এক্সামের জন্য কেমন প্রিপারেশন আপনাদের নিতে হবে। প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ, আমি যেই পিনটা যেই কাজ করে সেটা শুধু শুনে বুঝবেন আপনারা এখন ফর নাও। আচ্ছা, সো এই যে আমার 40 পিনের 8086 মাইক্রো প্রসেসরটা, এর মধ্যে কিছু বেসিক পিন আমরা দেখতে পারতেছি কিন্তু অলরেডি। ঠিক আছে? সো বেসিক পিন গুলা কি, একটা হচ্ছে ভিসিসি। ভিসিসি স্বাভাবিকভাবে আমার এই আইসিটাকে পাওয়ার দিবে 5 ভোল্ট বা হচ্ছে এর অধিক
পাওয়ার দিবে, দিয়ে হচ্ছে আমার আইসিটাকে অ্যাক্টিভেট করবে এবং যাতে যাবতীয় টাইমে ও বিভিন্ন ধরনের সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, সো এখন আবার দেখি এছাড়াও আছে গ্রাউন্ড পিন। দুইটাই গ্রাউন্ড পিন কি করবে, গ্রাউন্ড পিন হচ্ছে কি আমার পুরা সার্কিটটাকে কমপ্লিট করবে এবং সিস্টেমটা ওভার পাওয়ার হয়ে নষ্ট হয়ে যাওয়া থেকে মানে এটাকে রক্ষা করবে, তাই না? আচ্ছা, সো এই ভিসিসি আর গ্রাউন্ড পিন তো দেখলাম। তারপর হচ্ছে এখানে দেখেন একটা ক্লক পিন রয়েছে। সো 19 নাম্বার পজিশনে একটা গুরুত্বপূর্ণ পিন রয়েছে আমাদের, দ্যাট ইজ আ ক্লক পিন। এটাকে বলা হয় একটা ইনপুট পিন। ঠিক আছে, প্রত্যেকটা পিনের একটা টাইপ আছে, আইদার প্রত্যেকটা পিন ইনপুট অথবা আউটপুট। ঠিক আছে, মানে ইনপুট হলে হচ্ছে মাইক্রোপ্রসেসর এই পিনগুলা থেকে কোনো কিছু একটা ইনপুট নেয়, কোনো একটা ডেটা সিস্টেমে ইন হয়, এভাবে আসে ভিতরে। আর যদি আমার কোনো পিন আউটপুট পিন হয়, যেমন হচ্ছে রাইট পিন বা রিড পিন, সো মাইক্রোপ্রসেসর হচ্ছে গিয়ে এটাকে কি করে, মানে মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন দেয় যে ও রিড করতে চাচ্ছে, এখন মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন যায় কোনো একটা ইনফরমেশন মেমোরিতে রাইট করতে চাচ্ছে বা মেমোরি থেকে কোনো একটা ইনফরমেশন রিড করতে চাচ্ছে, এই জিনিসগুলা ও আউট করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমার এই যে ক্লক জেনারেটর রয়েছে, এই এটা হচ্ছে 19 নাম্বার পিনের সাথে কানেক্টেড। সরি, এই ক্লক পিনটা হচ্ছে কি মেইনলি আমার একটা ক্লক জেনারেটর সার্কিটের সাথে কানেক্টেড। সেই ক্লক জেনারেটর সার্কিটটা ক্লক জেনারেটর সার্কিট, ঠিক আছে, এই ক্লক জেনারেটর সার্কিটটার একটা স্পেশাল মডেল আছে 8285A। এটা হচ্ছে আইসির মডেল, আমরা বিভিন্ন ধরনের আইসির মডেলের নাম দেখেছি না, সো এটা হচ্ছে ওয়ান অফ দোজ মডেল। এই ক্লক জেনারেটরটা কি করে, আমার সিস্টেমে 4টা ক্লক পালস প্রোভাইড করে, একটা ক্লক পালস, আরেকটা ক্লক পালস, আরেকটা ক্লক পালস, আরেকটা ক্লক পালস। সো আমার মোটামুটি 4টা ক্লক পালস হচ্ছে সিস্টেমে প্রোভাইড করে। এটাকে বলা হয় যে স্টেট, স্টেটও বলতে পারেন, ক্লক পালসও বলতে পারেন। এই 4টা ক্লক পালসের আলাদা আলাদা নাম আছে, T1, T2, T3, T4। সেই 4টা ক্লক পালস বা 4টা ক্লক স্টেটের মধ্যে মাইক্রোপ্রসেসর যে কোনো ধরনের রিড অথবা রাইট অপারেশন এক্সিকিউট করে, 1 বাইট ডেটা রিড অথবা রাইট করতে পারে। সো সোজা কথায় আমার 8086 মাইক্রোপ্রসেসরের 19 নাম্বার পিনে একটা ক্লক জেনারেটর সার্কিট কানেক্টেড থাকে এবং এই 19 নাম্বার পিনকে ক্লক পিন বলা হয়। এই যে আমার ক্লক জেনারেশন সার্কিটটা, এটা হচ্ছে 4টা ক্লক পালস মাইক্রোপ্রসেসরে ইনপুট হিসেবে প্রোভাইড করে। এই 4টা ক্লক বা ক্লক স্টেটের মধ্যে বা 4টা ক্লক পালসের মধ্যে মাইক্রোপ্রসেসর কি করতে পারে, 1 বাইট ডেটা রিড অথবা রাইট করতে পারে, সেটা আইদার মেমোরি থেকে অথবা হতে পারে বিভিন্ন ধরনের আইও থেকে। ঠিক আছে, সো এই যে আমি বলেছিলাম না আপনাদেরকে একদম একটু আগে কিন্তু কথাটা হলো যে আমার মাল্টিপ্লেক্স করা বিভিন্ন পিন আছে, কিন্তু ওরা একই সময়ে কাজগুলা করবে না, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করবে। এই যে আমার ক্লক জেনারেটর আমাকে চারটা হচ্ছে ক্লক পালস প্রোভাইড করলো, এটা যদি 1 নাম্বার ক্লক পালস হয়, এটা আরেকটা, এটা আরেকটা আমার ক্লক পালস, এটাও কি আমার দ্য লাস্ট ক্লক পালস। সো প্রত্যেকটা ক্লক পালসের একটা একটা কাজ আছে, আমরা সেটাও এখন দেখব যে কোন ক্লক পালসটা কখন কি কাজ করে এবং এটার ভিত্তিতে মাইক্রোপ্রসেসরের পিনগুলা কিভাবে বিহেভ করে। সো এই যে T1, T2, T3, T4। আচ্ছা, সো এই যে T1, T2, T3, T4 আমি ড্র করলাম। এইখানে যদি একটু দেখার চেষ্টা করি, T1 স্টেটে অ্যাকচুয়ালি কি কাজ হয়, মাইক্রোপ্রসেসর জেনারেটস 20-bit অ্যাড্রেস। ঠিক আছে, and works with latch and ALE pin। ঠিক আছে, সো এই T1 স্টেটে কি কাজ হয় সেটা একটু দেখে ফেলি আমরা, যে এটা হচ্ছে T1 স্টেটের মেইন কাজ, যে মাইক্রোপ্রসেসর T1 সময়টুকুতে যখনই ও প্রথম ক্লক পালসটা হিট করবে আমার সিস্টেমে, তখন হচ্ছে সাথে সাথে ও হচ্ছে গিয়ে অ্যাড্রেস জেনারেট করা শুরু করবে, যে কার সাথে কথা বলবে। ও 20 বিটের মেমোরি অ্যাড্রেস জেনারেট করে কোন ফিজিক্যাল লোকেশন থেকে ডেটা আদান প্রদান করবে সেটা বের করার চেষ্টা করে, অথবা এটা অ্যাড্রেসটা 16 বিটও হতে পারে, যেমন কোন আইওর সাথেও কমিউনিকেট করবে। আইওর বিভিন্ন পোর্ট অ্যাড্রেস থাকে না, পোর্ট অ্যাড্রেস কিন্তু 16 বিটের হয় সবসময়। ঠিক আছে, তো এটা 16 বিট বা 20 বিটের অ্যাড্রেস জেনারেট করবে। আমরা কাজের সুবিধার্থে ধরে নিলাম যে মেমোরির সাথেই কমিউনিকেট করতেছে, আপাতত আইওর সাথে করতেছে না। সো মেমোরির কোন একটা ফিজিক্যাল লোকেশন ও খোঁজার চেষ্টা করবে।
ফাইন। সো T1 স্টেটে হচ্ছে ও 20 বিটের কি করে মেমোরি অ্যাড্রেসটা জেনারেট করে নিজের মধ্যে, এবং জেনারেট করার পরে ও হচ্ছে কি করে অ্যাড্রেসটা খুঁজে এই লাইনগুলো দিয়ে পাঠিয়ে দেয়, মানে ওর বাহিরে আউটপুট করে দেয়। এই অ্যাড্রেসগুলোর মধ্যে এখন তাহলে কারা কাজ করবে শুধু বলেন তো? এই T1 সময়ে A0 থেকে A19 পিন কাজ করবে, অ্যাড্রেস বাস। নাকি D0 থেকে D15 কাজ করবে? এ অবশ্যই জিরো থেকে প্রথমটা। A19। এক্স্যাক্টলি। সো তখন কিন্তু আর D0 থেকে D15 যে মাল্টিপ্লেক্স করা লাইনগুলো কিন্তু আর কোনো কাজ করবে না, ওরা ইনঅ্যাক্টিভ। সো শুধুমাত্র T1 স্টেটে এই পিনগুলো অ্যাক্টিভ থাকবে, এবং এই 20টা লাইন দিয়ে আমার ধরেন এইরকম একটা ডেটা জেনারেট করলো, ঠিক আছে? সো এরকম ডেটা জেনারেট করলে এটা যদি A0 হয়, এটা তো A19, সো এলএসবির বিটটা এদিক দিয়ে যাবে, দেন এটা এটা তারপর কন্টিনিউয়াস আমার যে বিটস গুলা সেটা থাকবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কি আসতেছে, আমার 0011 এই লাইনগুলো দিয়ে অ্যাড্রেসটা বের হয়ে আমার এই ফিজিক্যাল লোকেশনটাকে ট্রিগার করবে। নট অনলি দ্যাট, এর মাঝখানে আমাদের আরেকটা স্টেপ রয়েছে। এই যে আমার মেমোরির মাঝখানে আমার একটা ল্যাচ অবস্থান করে, ঠিক আছে? এটাও একটু দেখি। দিস ইজ মাই ল্যাচ। এই ল্যাচটার একটা মডেল আছে, কারেন্টলি আমি আসলে খেয়াল করতে পারছি না, বাট এই মডেলটা ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা মেমোরি এবং হচ্ছে গিয়ে আমার মাইক্রোপ্রসেসরের মাঝখানে একটা ল্যাচ থাকে। সো এই যে 20 বিটের অ্যাড্রেসটা আপনি জেনারেট করলেন, এই ল্যাচের মধ্যে গিয়ে 20 বিটস এর অ্যাড্রেসটা জমা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা ধরেন 20 বিটস এর, এই যে অ্যাড্রেসটা আপনি এখানে জমা করে রেখেছেন, এটার সাথে আবার সরাসরি এএলই কানেক্টেড, ঠিক আছে? এই পিনটার কাজ রয়েছে, এএলই হচ্ছে দেখেন একটা অ্যাক্টিভ হাই পিন। আমার এই অ্যাড্রেসটা এই জায়গায় জমা করে রাখার জন্য আমার প্রথমে এএলই পিনটাকে অন করে নিতে হয়, ঠিক আছে? সো আমরা দেখলাম যে মাইক্রোপ্রসেসর T1 স্টেটে এই যে প্রথম স্টেটে 20 বিটের অ্যাড্রেস জেনারেট করে এবং এএলই পিনটাকে অন করে। এএলই পিনটাকে অন করলে এই যে 20 বিটের যে ডেটা এটা গিয়ে ল্যাচে স্টোর হয়, এবং পরবর্তীতে আমার এই অ্যাড্রেস বা লোকেশনটাকে ট্রিগার করে যে এইখান থেকেই আমার কি করতে হবে, ডেটাটা রিড করতে হবে, অথবা এখানেই কোনো একটা ডেটা আমার রাইট করতে হবে। আমরা কি T1 স্টেটে মাইক্রোপ্রসেসর কি কাজ করে এটা বুঝতে পারছি, এবং এট দ্য সেম টাইম এএলই কি করে সেটা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, ফাইন। সো এখন আমরা একটু পরবর্তীতে চলে যাই, T2 এর কাজে আসি। T2 কি করে? T2 হচ্ছে গিয়ে deals all sort of control signals। এই কন্ট্রোল সিগন্যালস এর মধ্যে কিছু কিছু আমি এখন লিখবো এখানে, যেহেতু আমরা মিন মোডের জন্য কাজ করতেছি। একটা হচ্ছে ডেটা এনেবল, ডিইএন পিন, এটা হচ্ছে অ্যাক্টিভ লো। তারপর এরপরে রয়েছে মেমোরি স্ল্যাশ আইও, ফাইন। তারপর আছে হচ্ছে গিয়ে আমার রিড পিন, যে আমি কি এখন রিড করতে চাচ্ছি না রাইট করতে চাচ্ছি, রাইট পিন। দেন দেয়ার ইজ আমাদের রেডি পিন, ফাইন। সো এই হচ্ছে আমার মোটামুটি কন্ট্রোল সিগন্যালস। আর কি কিছু বাদ দিচ্ছি? এইটা এটা এটা এটা, ও হ্যাঁ এটা বাদ দিয়েছি। ডেটা ট্রান্সমিশন স্ল্যাশ রিসিভ, ডিটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্ল্যাশ রিসিভ। সো এখানে রিসিভের অংশটুকু অ্যাক্টিভ লো, ডেটা ট্রান্সমিশনের পার্টটা কিন্তু অ্যাক্টিভ হাই। কারো কি অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হাই পিন নিয়ে সমস্যা আছে? অনেকের থাকে। সো আমি একটু না ম্যাম। দেখিয়ে দিই। অ্যাক্টিভ হাই হচ্ছে গিয়ে আমার ধরেন আপনার কাছে একটা ওয়াই পিন আছে, ঠিক আছে? সো ওয়াই পিনের উপর কোনো বার থাকবে না। সো যে সকল পিনের উপর কোনো বার নাই অথবা কোনো অ্যাপোস্ট্রফি নাই, এগুলা নাই, সো তারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হাই পিন। মানে এই পিনগুলাতে 1 দিলে ও কি হবে, অন হবে। এই পিনগুলাতে 0 দিলে ও অফ হবে। সো দিজ আর অ্যাক্টিভ হাই টাইপের পিন। আবার আছে দেয়ার ইজ অ্যাক্টিভ লো। সো অ্যাক্টিভ লো পিনের উপর অবশ্যই একটা বার থাকবে অথবা একটা অ্যাপোস্ট্রফি থাকে, ঠিক আছে? সো এই টাইপের অ্যাক্টিভ হাই পিন গুলাতে আমরা যদি কি করি, যে যদি 0 দেই তাহলে ও অন হয়, আর যদি 1 দেই তাহলে ও অফ হয়, ঠিক আছে? এইটা একটু মনে রাখবেন, অনেকের এখানে একটু প্রবলেম হয়, যেটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, সো এখন আসি হচ্ছে কি আমার এগুলা কি কাজ করে সেটাও আমরা একটু পরে দেখবো। কিন্তু T2 স্টেটে কি হয়, এখন সকল ধরনের কন্ট্রোল সিগন্যাল অন করবে। এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা কেউ পেয়ে গেল, এখান থেকে আইদার ওর ডেটা রিড করতে হবে অথবা ডেটা রাইট করতে হবে।
এই রিড অথবা রাইট অপারেশনের মাঝখানে ওর অনেক প্রিপারেশন নিতে হয় যে আচ্ছা আমি কোথা থেকে ডেটা রিড করব, কোথায় ডেটা রাইট করব, আমার আইও ডিভাইসটা বা মেমোরিটা কি স্লো নাকি, ডেটা ট্রান্সমিশন হচ্ছে না রিসিভ হচ্ছে, আমার ডেটা এনেবল বাসটা কি ওপেন নাকি, এই গেটওয়ে গুলা কি অন নাকি অফ নাকি, এই জিনিসগুলোর ডিসিশন ও T2 তে নেয়। দরজা টরজা খুলে পাথ ক্লিয়ার করে ডেটা ট্রান্সমিশনের জন্য। T3 তে গিয়ে অ্যাকচুয়াল ডেটা ট্রান্সমিশন হয়। অ্যাকচুয়াল ডেটা বিটস আর ট্রান্সমিটেড অর রিসিভড, মানে অ্যাকচুয়াল ডেটাটা রিড অথবা রাইট হয়। এভাবে লিখি সংক্ষেপে, রিড অথবা রাইট, অ্যাকচুয়াল ডেটা বিটস রিড হয় অথবা রাইট হয়। আচ্ছা, আর স্টেট নাম্বার 4-এ গিয়ে আমি যদি একটু দেখি, স্টেট নাম্বার 4-এ গিয়ে অল সিগন্যালস goes go back to go back to their default স্টেট। এটাও খুবই ইম্পর্টেন্ট যে আমি যে T2-তে বিভিন্ন ধরনের গেটওয়ে অন করেছি সেগুলোকে আমার কি করে দিবে, ডেটা ট্রান্সমিশন শেষ হয়ে গেলে অফ করে ফেলতে হবে না, যে আমি যেই স্টেটে ছিলাম সেই স্টেটে ফিরে যেতে হবে। সো T4-এ এই ধরনের রিসেটের কাজগুলো হয় বা ডিফল্ট স্টেটে ফিরে যাওয়ার কাজগুলো হয়ে থাকে। সো আলটিমেটলি আমি বুঝতে পারতেছি এই যে ক্লক জেনারেটর থেকে 19 নাম্বার পিন দিয়ে 4টা আমার ক্লক পালস আসে, তারা কত ইম্পর্টেন্ট। এই যে টাইম গুলোকে 4 ভাগে যে আমরা ভাগ করে ফেলেছি, এক একটা ভাগে এক এক ধরনের কাজ হয়। T1-এ অ্যাড্রেস জেনারেট হয়, T2-তে কন্ট্রোল সিগন্যাল অ্যাক্টিভেট হয়, T3-তে অ্যাকচুয়াল রিড রাইট হয় এবং T4-এ গিয়ে ওরা সবাই ডিফল্ট স্টেটে চলে যায়। এই 4টা স্টেটকে একসাথে বলা হয় মেশিন সাইকেল অথবা বাস সাইকেল। ঠিক আছে, এই মেশিন সাইকেল বা বাস সাইকেল, একটা মেশিন সাইকেল বা একটা বাস সাইকেলে 1 বাইট পরিমাণ ডেটা রিড অথবা রাইট হতে পারে। ঠিক আছে, এই যে এই একটা মেশিন সাইকেলেও 1 বাইট ডেটা একটা মেমোরি লোকেশন থেকে রিড করে আনতে পারবে অথবা রাইট করে আনতে পারবে, অ্যালং উইথ কন্ট্রোলিং অল দ্য কন্ট্রোল সিগন্যালস। আচ্ছা, এছাড়াও এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে গিয়ে দিস থিং, যে আমার এই যে একটা স্টেট আছে, এই স্টেটটা হচ্ছে গিয়ে 33% ডিউটি সাইকেলে অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, মানে বোঝাচ্ছে আমার এই যে T1 স্টেটে 33% টাইম আমার সিস্টেমটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট থাকে এবং কাজ হয়। বাকি যে ধরেন 67% অফ দ্য টাইম এই সময়ে কোনো কাজ হয় না, ও আইডল বসে থাকে। অ্যাকচুয়াল এতটুকু জায়গাতেই ও হচ্ছে গিয়ে কি করে, আমার এএলই পিনটাকে মানে 20 বিটের অ্যাড্রেস জেনারেট করবে, এএলই পিনটাকে অ্যাক্টিভেট করবে এবং ল্যাচের মধ্যে কি করবে, অ্যাড্রেসটাকে স্টোর করবে। ঠিক আছে, এই জায়গায়ও এই মানে 67% টাইমে কোনো কাজ হয় না, এই 33% টাইম বা ডিউটি সাইকেলে কি হয়, আমার সকল ধরনের কন্ট্রোল সিগন্যালসকে অ্যাক্টিভেট করা পসিবল হয়। ঠিক আছে, বাকিটাও এটাই একইভাবে, বাকিটাতেও যে এইটুকু সময়ের মধ্যে আমার কি হবে, রিড রাইট অপারেশনটা হবে, এইটুকু সময়ের মধ্যে আমি সিস্টেমগুলোকে অফ করব। দ্যাটস ইট। সো এখান থেকে এগুলো হচ্ছে আমাদের কোর ইনফরমেশন। আচ্ছা, সো এখন আমরা মুভ করি সামনে। সো আমরা এএলই পিনটাকে কিন্তু দেখছি তাই না T1 পড়ার সময়। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এছাড়াও আমরা এখন আরো কিছু পিন দেখার চেষ্টা করি। এই ম্যাম, পিন, হ্যাঁ বলেন স্যার। ম্যাম এএলইর ফুল ফর্ম কি? অ্যাড্রেস ল্যাচ এনেবল। ও, ঠিক আছে, ওকে অ্যাড্রেস ম্যাম। ল্যাচ এনেবল। আচ্ছা, কারণ এই ল্যাচটাকে আপনি অন করতেছেন, এই অ্যাড্রেসটাকে স্টোর করার জন্য ল্যাচটাকে অন করছেন। আচ্ছা, পরবর্তীতে আসি যে মিন মোডের যে 24 থেকে 31 নাম্বার পিন, এর মধ্যে এএলইটাকে কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? সো বাকিটা একটু দেখার চেষ্টা করি আর কি কি আছে। দেখেন স্টেট 2-তে বা T2 নাম্বার স্টেটে আমি কি ডিসিশন নেই, নানান ধরনের কন্ট্রোল সিগন্যাল আমি লিখে রাখছি। সো এইখানেও আমাদের একটা স্পেশাল কম্পোনেন্ট আছে, এটা এক্সট্রা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট। ল্যাচ যেরকম আমার একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট এক্সট্রা, এখানে হচ্ছে আমাদের একটা ট্রান্স রিসিভার থাকে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ট্রান্স রিসিভার। এই কম্পোনেন্টটাও হচ্ছে মেমোরির সাথে কানেক্টেড থাকে, সরাসরি ডেটা বাসের সাথে ওর কমিউনিকেশন হয়। ঠিক আছে, সো এই যে আপনি প্রথম স্টেটে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে খুঁজে বের করলেন, এখান থেকে যে 1 বাইটের ডেটা আছে, এই 1 বাইটের ডেটা আপনি ট্রান্স রিসিভারের মাধ্যমে 1 বাইট ডেটা, অথবা যদি আমার দুইটা একসাথে আমি রিড করি পরপর দুইটা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে, বা 2 বাইটসের ডেটা, 16 বিট বা 8 বিটের ডেটা আমি কি করব, ট্রান্স রিসিভারের মাধ্যমে কি করব, আমার সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করব, রাইট, ডেটা বাসের থ্রুতে। এখন ডেটা বাস কারা আমাদের, ডেটা বাস হচ্ছে কি আমার এখন এই মানুষগুলা,
এই যে D0, D1, D2। এখন কিন্তু আমার T1 যেহেতু শেষ, আমার কি হবে না, এর অ্যাড্রেস লাইনগুলা আমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এখন এই লাইন, একই লাইনগুলা ডেটা লাইন হিসাবে কাজ করবে। ঠিক আছে, কারণ T1 এর সময়টা তো আমি শেষ করে ফেলছি। এখন T2 তে আমার প্রথমে কন্ট্রোল সিগন্যালটাকে আমি অ্যাক্টিভেট করব, দেখি কি কি কন্ট্রোল সিগন্যাল অ্যাক্টিভেট হয়। সো এই যে আমার ডেটা ট্রান্সরিসিভার, এটার সাথে সরাসরি আমার DNE পিনটা জড়িত। সো ডেটা এনেবল বা আমার এই সিস্টেম ট্রান্সরিসিভারটাকে অন করার জন্য আমার ডিএনই পিনটা কাজ করে। ডিএনই পিনটা হচ্ছে অ্যাক্টিভ লো, সো এখানে 0 হবে। ঠিক আছে, সো আমি যেহেতু অ্যাড্রেস নিয়ে কাজ করে ফেলেছি, এখন আমার ডেটা রিসিভ বা ডেটা সেন্ড করতে হবে, ডেটা রিড রাইটের অপারেশন করতে হবে। কার মাধ্যমে করব? ট্রান্সরিসিভার। সো ট্রান্সরিসিভারটাকে প্রথমে আমরা অন করে নিতে হয়। ডি এন ইকুয়ালস টু 0 করে আমরা কি করে ফেলি? ট্রান্সরিসিভারটাকে অন করি। লেটার অন ট্রান্সরিসিভারটাকে অন করার পরে ফলে আমার কি হয়, এই যে মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে ডেটা লাইনের পাথওয়েটা ওপেন হয়ে যায় বা গেটওয়েটা ওপেন হয়ে যায়। এখন আমরা কি করব, ডিএনই পিনের পরে আমাদের আছে মেমোরি স্ল্যাশ আইও। সো আলটিমেটলি কি হয়, আমার T1 স্টেটে মাইক্রোপ্রসেসর যখন অ্যাড্রেসটা জেনারেট করে, তখন ও বুঝে যায় যে 20 বিটের অ্যাড্রেস জেনারেট করলে আমি মেমোরিতে যাচ্ছি, আমি যদি 16 বিটের পোর্ট অ্যাড্রেস জেনারেট করি তাহলে আমি আইওতে যাচ্ছি। ইট আন্ডারস্ট্যান্ডস বিফোর হ্যান্ড। কিন্তু স্টিল এই জায়গায় সেকেন্ড মানে মানে থিওরিটিক্যালি হচ্ছে কি, আমার দ্বিতীয় নাম্বার স্টেপে আমি যদি মেমোরির সাথে কমিউনিকেট করি তাহলে এই যে স্পেসিফিক পিনটা 28 নাম্বার পিনে 1 হয়ে থাকে। ঠিক আছে, সো আপনি যদি অবশ্যই পিনটার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না, যদি মেমোরির সাথে কমিউনিকেট করেন তাহলে এখানে 1 দিবেন। এটা বোঝায় যে আমার মেমোরি থেকে ডেটা আমার আদান প্রদান হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে। আর যদি এটা 0 হয় অ্যাক্টিভ লো এর ক্ষেত্রে, তাহলে বুঝবেন যে এখানে আমার একটা আইও আছে, আইওর সাথে আমার ডেটা আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, সো আপাতত আমরা মেমোরি নিয়ে কথা বলি। সো আমার যেহেতু মেমোরির সাথে কমিউনিকেশন হচ্ছে, তাহলে এটার ভ্যালু কি হওয়া উচিত? 1 না? সো দিস উইল বি 1। এই জায়গায় কারো কোনো সমস্যা আছে কেন যে এটা 1 হবে? হ্যাঁ শুভজিৎ প্লিজ। ম্যাম, এই যে 26 নাম্বার যে আমাদের পিনটা ডিএন পিন, হ্যাঁ এটা তো অ্যাক্টিভ লো, তাই না? কারণ হ্যাঁ হ্যাঁ উপরে বার আছে। হ্যাঁ এখন তাহলে এখানে যদি আমার এই ট্রান্স রিসিভার ডিভাইসটাতে 0 হইলে এটা মানে অন থাকার কথা না? হ্যাঁ ঠিক আছে, মানে হ্যাঁ 0 হওয়া লাগবে না অন হইতে হলে, নাকি 1 হওয়া লাগবে? 0 দিতে হবে। আমার ট্রান্সরিসিভারটাকে অন করতে হলে ডিএনই পিনকে 0 দিতে হবে। এখানে আমি কি দেখালাম, যে যদি আপনার কাছে অ্যাক্টিভ লো পিন থাকে, অ্যাক্টিভ লো পিন হলে আমার সেটাকে অন করতে হলে, কোনো সিস্টেমকে অন করতে হলে 0 দিতে হয়। ঠিক আছে, সো তাহলে আমার এটা ডি, কি অ্যাক্টিভ লো না? সো আমি যদি কোনো কিছুকে অন করতে চাই তাহলে আমার 0 দিতে হবে না? আচ্ছা আমি বুঝতে পারছি। ঠিক আছে, সো হ্যাঁ, ওকে। সো এখন আমি এটাকে অন করলাম, তারপর আমি যদি মেমোরির সাথে কমিউনিকেট করি তাহলে এটা উইল বি 1, আমি যদি আইওর সাথে কমিউনিকেট করি এটা উইল বি 0। ঠিক আছে, সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই দুইটা পিনও বোঝা হলো। সো এখন আরো কিছু দেখার চেষ্টা করি। আমার যদি এই যে এই জায়গায়, যদি এটা 32 নাম্বার পিন, এটা বাইরে আর কি, আমি যদি মেমোরি থেকে এবার ডিসিশন নিয়ে ফেললাম আমি মেমোরির সাথে কোনো একটা ডেটা ট্রান্সমিশন হবে আমার। এখন আমি জানি না কি হবে, রিড হবে না রাইট হবে। যদি আমার রিড অপারেশন এক্সিকিউট হয়, আমি ধরেন কোনো একটা ডেটা মেমোরি থেকে রিড করে আনতে চাচ্ছি, এই যে এখানে আমি যদি কোনো একটা ডেটাকে রিড করে আনতে চাই, তাহলে আমার রিডের ভ্যালু হবে 0, রাইটের ভ্যালু হবে 1। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবো। আমার যদি কোনো, এটা সবসময় পেয়ার ওয়াইজ কাজ করে। আমি যদি এই সিস্টেমটা বাইরে থেকে কোনো ডেটা ইনপুট নেই, তাহলে আমার রিডের ভ্যালু হবে 0, রাইটের ভ্যালু থাকবে 1। আবার যদি মাইক্রোপ্রসেসর থেকে কোনো একটা ইনফরমেশন, ধরেন এখানে আমি একটা ডেটা জেনারেট করেছি, এটা আউটপুট দিব বা আইও বা মেমোরিতে আমি পাঠাবো, সেই ক্ষেত্রে রিডের ভ্যালু হবে 1, রাইটের ভ্যালু হবে 0, কারণ মাইক্রোপ্রসেসর রাইট করছে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর রাইট করছে কোথায়? আমার মেমোরি অথবা আইওতে। আচ্ছা, আর যদি রিড হয় তাহলে মাইক্রোপ্রসেসর রিড করছে, কোনো একটা ইনফরমেশন বাইরে থেকে ও নিচ্ছে। সো এটা সবসময় পেয়ার ওয়াইজ কাজ করবে। ঠিক আছে, এই দুইটা আমরা দেখলাম। তারপর একটু দেখার চেষ্টা করি আর কি কি আছে। এই যে DT/R, সো DT/R এরও এখানের সাথে এই রিড রাইট অপারেশনের সাথে ওরা সরাসরি কানেক্টেড। DT/R হচ্ছে এই রিড অথবা রাইট এদের সাথে কাজ করবে। সো আমি দেখি কিভাবে কাজ করবে। আমার যদি কোনো ইনফরমেশন
রিড হয় সিস্টেমে, ধরেন আমি এখন হচ্ছে একটা ডেটা বা ইনফরমেশন রিড করতেছি, মাইক্রোপ্রসেসর একটা ইনফরমেশন রিড করছে, এই ডেটাটা 1 বাইটের ডেটাটাও করতেছে। তো সেই ক্ষেত্রে আমার ডেটা কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে না রিসিভ হচ্ছে মাইক্রোপ্রসেসরে? রিসিভ হচ্ছে। রিসিভ হচ্ছে, এক্স্যাক্টলি। সো আমার মাইক্রোপ্রসেসর ডেটাটা রিসিভ হচ্ছে। সো এই জায়গায় আপনারা কিন্তু গোলমাল করে ফেলেন যে হচ্ছে আমার রিড অপারেশন যখন হবে, যখন একটা ডেটা রিড করতেছে এই লাইনে, সো রিডের পিন হবে 0, রাইটের পিন হবে 1, এবং এই রিসিভের পিন হবে 0, কারণ মাইক্রোপ্রসেসর এখন ডেটা রিসিভ করছে। ঠিক আছে, একই সাথে আমার এই কন্ট্রোল সিগন্যাল গুলা দেখেন, রিড, রাইট, DT/enable এরা একসাথে কাজ করে। ঠিক আছে, আচ্ছা। আবার আমি যদি দেখি আমার সিস্টেমে কোনো মাইক্রোপ্রসেসর একটা ডেটা হচ্ছে গিয়ে যে দেয়ার ইজ দিস ডেটা, এটাকে ও ট্রান্স রিসিভারের মাধ্যমে বাইরে আউটপুট হিসেবে পাঠাচ্ছে বা মেমোরিতে স্টোর করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমার রাইট পিনের ভ্যালু হবে কি, রাইট পিনের ভ্যালু কি হবে? 0, 0, দিস উইল বি রিড 1, এক্স্যাক্টলি, এন্ড এটা এটা ম্যাম তখন ডিটিটা 1 হয়ে যাবে। হ্যাঁ, ডিটিটা 1 হয়ে যাবে। এখন ট্রান্সমিশন হচ্ছে, মাইক্রোপ্রসেসর ডেটাটাকে বাহিরের দিকে ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, সো আমার রিড অপারেশন হলে আমার এটা কাজ করবে, আমার রাইট অপারেশন হলে আমার কি কাজ করবে, ডিটি কাজ করবে। বাট সব সময় মনে রাখবেন এভাবে পিনকে আপনি ভাঙতে পারবেন না, দিস ইজ আ ইউনিভার্সাল নেম। সো আপনারা কি করেন, এটা লিখে যে 0 দিয়ে দেন, ভুল। ইউ অলওয়েজ হ্যাভ টু রাইট লাইক দিস, 0, অথবা যদি ট্রান্সমিট হয় তাহলে শুধু 1। ঠিক আছে, কখনোই আপনি কি এটাকে সিঙ্গেল হ্যান্ডেডলি এভাবে লিখতে পারবেন না, অথবা এভাবে লিখতে পারবেন না, এগুলো ভুল। ইউ হ্যাভ টু অলওয়েজ মেনশন দিস ফরম্যাট। ঠিক আছে, এটা সব পিনের ক্ষেত্রেই সত্য। আচ্ছা, তো আমরা দেখলাম এই কাজগুলো হয়, এটাও দেখে ফেলেছি, এটাও দেখে ফেলেছি। ওকে, মানে প্রত্যেকটা পিন কি কি কাজ করে এটা আমি বোঝাতে চাচ্ছি। প্রথমে আপনাদেরকে এটা যদি জানেন তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে গুছিয়ে আমরা লিখবো সেগুলো আমার কাছে নোট তৈরি করা আছে। ঠিক আছে, আপাতত আমরা বুঝি কোনটা কি কাজ করে। এখন আসি হচ্ছে রেডি পিনটাতে, রেডি পিনটাও এই জায়গায় কাজ করে। সো রেডি পিনের বিষয়টা যদি একটু বোঝার চেষ্টা করি, আমার এই যে প্রত্যেকটা স্টেট আমি ড্র করেছিলাম, এই প্রত্যেকটা স্টেট আসলে এক একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করে, একটা সমান বা কনসিস্টেন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ফ্রিকোয়েন্সি গুলো হতে পারে 5 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ অথবা 10 মেগাহার্টজ। তবে এই একটা ফ্রিকোয়েন্সি যদি 5 মেগাহার্টজের হয়, এটাও 5 মেগাহার্টজ হবে, এটাও 5, এটাও 5। ঠিক আছে, আবার একইভাবে যদি এরকম আমি ডিসিশন নেই যে না আমার হচ্ছে গিয়ে দিস ইজ, আমি চাই যে এটা 8 মেগাহার্টজে কাজ করুক, এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8, মানে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে। এবং মাইক্রোপ্রসেসর সবসময় একই রেটে ডেটা বা ইনফরমেশন বা সিগন্যাল নিয়ে কাজ করতে থাকে, জেনারেট করে বাইরে পাঠায় বা ভিতরে রিসিভ করে। বাট এখন একটা কথা হচ্ছে, আপনি যেই মেমোরি বা আইওদের সাথে কমিউনিকেট করবেন তাদের স্পিড কি মাইক্রোপ্রসেসরের সমান হবে কখনো? কমন সেন্স কি বলে আপনাদেরকে? না ম্যাম, ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হতে পারে, তাই না? যে আমার মাইক্রোপ্রসেসর তো অনেক পাওয়ারফুল, ও তো খুব দ্রুত অনেক ডিসিশন মেক করে ফেলতে পারে, বাট আমার আইও বা মেমোরি যারা আছে তারা কিন্তু এত পাওয়ারফুল নাও হতে পারে। সো যখনই আমার স্লো আইও ডিভাইস অথবা মেমোরির সাথে আমি কমিউনিকেট করি, তখন আমার রেডি পিনের ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার 0 থাকে। ধরেন আমার কোনো ডেটা বা ইনফরমেশন, মাইক্রোপ্রসেসর ওয়েট করছে 3 নাম্বার সেটে গিয়ে, বাট এখন ওর অ্যাড্রেস পাঠানো শেষ, ওর হচ্ছে গিয়ে কি করা শেষ, ডেটা মানে এই ধরনের প্রিপারেশন নেওয়া শেষ, যে হ্যাঁ আমি ডেটা রিড করার জন্য বা রাইট করার জন্য সব সিগন্যালকে এনেবল আমি করে ফেলেছি, কিন্তু এখনো আমার কাছে ডেটা আসতেছে না। ঠিক আছে, বা অ্যাকচুয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে না, সেই ক্ষেত্রে রেডি পিনের ভ্যালু হয়ে থাকবে কি 0, অলওয়েজ 0। যখনই আমি ডেটাটা রিড করা শুরু করব 3 নাম্বার স্টেটে গিয়ে, যখনই ধরেন রিড করা শুরু হবে, তখনই হচ্ছে গিয়ে আমার রেডি পিনের ভ্যালু কি হবে 1 হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সামনে টাইমিং ডায়াগ্রামও পড়বেন, দেখবেন যে রেডি পিন T1 এও 0, T2 তেও 0, শুধুমাত্র যখন ডেটাটা রিড করা শুরু হয়েছে বা রাইট করা শুরু হয়েছে তখনই কি হবে, রেডি পিনের ভ্যালু হবে কি T3 স্টেটে হাই থাকবে শুধু। ঠিক আছে, আপাতত শুধু এই ফ্যাক্টটা মনে রাখেন যে রেডি পিন স্লো আইও ডিভাইস থেকে যখন আমরা কোনো ডেটা ইনপুট বা আউটপুট নেই, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে যখনই শুধুমাত্র ডেটা রিড হবে বা রাইট হবে তখনই হাই থাকবে, এর ছাড়া বাকি স্টেট গুলাতে ও 0 থাকবে। ঠিক আছে, এটা বোঝায় যে আইও ডিভাইসটা স্লো, সো এখনো আমার ডেটা রিড করা শুরু হয়নি। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে রেডি পিনের কাহিনী। এখন আমরা দেখি আর কি কি আছে।
সো রিড রাইট অ্যাকচুয়াল T3 তে গিয়ে তো আমার রিড রাইট হবে। এই যে ট্রান্স রিসিভারের মধ্যে ম্যাম যদি আপনি 16 বিট অথবা 8 বিট এনে রাখেন, তাহলে T3 স্টেটে গিয়ে এই যে আমার ডেটা লাইনগুলো, এই যে D0 থেকে D15 পর্যন্ত এই ডেটা বাসের মাধ্যমে আস্তে আস্তে এই লাইনগুলো দিয়ে আমার সিস্টেমে প্রবেশ করবে, অথবা আমার কোনো আউটপুটের ক্ষেত্র হলে সিস্টেম থেকে ডেটাগুলো বের হয়ে এখানে ট্রান্স রিসিভারে আসবে, সো দ্যাট আমি পরবর্তীতে পাঠাতে পারি। হ্যাঁ বলেন। ম্যাম এই যে রেডি পিনটা নিয়ে তো কন্ট্রোল ইউনিট কাজ করে না, কারণ হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল ইউনিটের ইউনিট কাজ কাজ তো করে। সিনক্রোনাইজ করা। হ্যাঁ, আচ্ছা। ম্যাম কন্ট্রোল ইউনিট কি সিনক্রোনাইজ করার জন্য মাইক্রোপ্রসেসরের স্পিডটাকে আইও পোর্ট বা মেমোরির সাথে অ্যাডজাস্ট করে দেয়? না, এরকম কিছু হয় না। এটা হচ্ছে 8086 পড়তেছি না আমরা, ওর মধ্যে এত অ্যাডভান্স ফিচার নাই, বাট এখন আছে। মানে অন্যান্য লেটেস্ট আইও ডিভাইসগুলোতে ওরা আসলে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে সিনক্রোনাইজ করার চেষ্টা করে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, বাট এখানে আসলে সেই বিষয়টা নেই, ওর ওয়েট করতে হয়। ঠিক আছে? ওয়েট স্টেট বা ডিলে ক্রিয়েট হয়, এগুলো আমরা সামনে দেখব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন আমরা একটু সামনে যাই। সো আমরা অনেকগুলো পিন দেখে ফেলছি। সো আলটিমেটলি কিন্তু আমাদের যদি একটু দেখেন, আমাদের কি কি পিন দেখা শেষ মোটামুটি। AD0 থেকে শুরু করে আমার মোটামুটি এই যে AD15 এই পিনগুলো হচ্ছে আমার দেখা হয়ে গেছে। প্লাস রিড পিন, রাইট পিন, আইও, ডিটি, ডিএনএবল, AD এগুলো কিন্তু শেষ। ক্লক পিনও মোটামুটি আমাদের শেষ। গ্রাউন্ড, ভিসিসি এগুলো তো ডান। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমি একটু শুরুতেই দেখানো ছিল, বাট আমি এখানে একটু বলে দিই যে আমার দেখেন 33 নাম্বার পিন কিন্তু একটা স্পেশাল কাজ করতেছে। আমার সিস্টেমে যদি একটা মাইক্রো প্রসেসর থাকে, এটা হচ্ছে মিন ম্যাক্স মোডের পিন। ঠিক আছে? সো মিন ম্যাক্স এর মধ্যে দেখেন ম্যাক্স পিনটা হচ্ছে অ্যাক্টিভ লো আর মিন পিনটা হচ্ছে অ্যাক্টিভ হাই। সো আমার যদি সিস্টেমে একটা মাত্র মাইক্রো প্রসেসর থাকে, তাহলে এটার পিন বাই ডিফল্ট 1 হয়ে থাকবে। এটা বোঝাবে যে দেয়ার ইজ হোয়াট only one microprocessor in the system. সো এটা মিন মোডে কাজ করছে, এটার ভ্যালু যেহেতু অ্যাক্টিভ লো, দ্যাটস ওয়াই এটা 1 হয়ে থাকবে। আমার সিস্টেমে মাল্টিপল মাইক্রোপ্রসেসর থাকতে কি হবে, এটার ভ্যালু 0 হয়ে থাকবে, বোঝাবে ম্যাক্সিমাম মোডে কাজ করছে, সিস্টেমে মাল্টিপল মাইক্রোপ্রসেসর আছে। ঠিক আছে? তো যেহেতু আমরা এই সময় এখন মিন মোডটাকে স্টাডি করতেছি, সো আমার 33 নাম্বার পিনের ভ্যালু হয়ে থাকার কথা কত বলেন তো, 1 না 0? ম্যাম 0 1। 1, রাইট? মিন মোডে কাজ করছে, সো আমার 1। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন? ম্যাম কি? মানে যেহেতু একটা সিস্টেমে ম্যাম এরকম অনেকগুলো মাইক্রোপ্রসেসর আছে, তার মানে কি সবগুলারই এরকম তখন ম্যাক্স এর ভ্যালু মানে হ্যাঁ, 0 হ্যাঁ, হয়ে যায়? ম্যাক্স এর ভ্যালু 0 হয়ে থাকবে। ঠিক আছে? ওকে। মাল্টিপল মাইক্রোপ্রসেসর সিস্টেম আছে, তখন সব যে তিনটা মাইক্রোপ্রসেসর থাকে তিনটারই এর ভ্যালু 0 হয়ে থাকবে। আচ্ছা, সো এই গেল আমার অনেকগুলো পিন আমি দেখলাম এখানে। তারপর দেখেন হোল্ড আর হোল্ড অ্যাকনলেজমেন্ট। এতক্ষণ তো আমি মেমোরি নিয়ে কথা বলছিলাম, তাই না? সো এই যে মিন মোডে আরো দুটো পিন আছে, হোল্ড, হোল্ড অ্যাকনলেজমেন্ট। এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যদি আইও থাকে, আইও হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি ডিএম এর মাধ্যমে কমিউনিকেশন করে, সেটাও আমরা ফাইনালি সিলেবাসে দেখব। এখন আইও যদি ডিএম এর মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট পাঠায় যে আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, তুমি এক কাজ করো, আমাকে একটু টাইম দাও, তোমার ট্রান্স রিসিভারটা আমাকে দাও, তোমার ল্যাচটা আমাকে দাও, এরকম যদি রিকোয়েস্ট পাঠায় ওকে, তাহলে হচ্ছে হোল্ড পিনটা ব্যবহার হবে। আইও যদি ডেটা বাস সিস্টেম বাসের জন্য আমার মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করে, তাহলে হোল্ড পিনটা ব্যবহৃত হবে। মাইক্রোপ্রসেসর যদি অ্যাকনলেজ করে, ঠিক আছে আমি তোমাকে আমার সিস্টেম বাসটা দিব, তাহলে হোল্ড অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে আইওর কাছে কি আসে, আমার অ্যাকনলেজমেন্টটা আসে। সো এই দুইটা জিনিস কিসের উপর কাজ করে, আইও নিয়ে যখন আমি কাজ করতেছি তখন। ঠিক আছে? যখন এই পিনের ভ্যালু হবে 0, এই যে এই পিনটার ভ্যালু হবে 0, তখন আমার এই পিনটা অ্যাকচুয়ালি কাজ করে। যে আমার আইও যদি সিস্টেম বাসের জন্য রিকোয়েস্ট করে, হোল্ড পিন দিয়ে রিকোয়েস্ট করবে। আর এটা সিস্টেম বাস যদি মাইক্রোপ্রসেসর রাজি হয় যে আমি তোমাকে দিব এই ডেটা বাস, এই এই অ্যাড্রেস বাস, ডেটা বাস দিয়ে দিব তোমাকে, ট্রান্স রিসিভার ল্যাচ তোমাকে দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমার এই দুইটা পিনের সাথে আমার কাজ হবে। ঠিক আছে? সো এটাও গেল, এটাও গেল। সো হোল্ড আর হোল্ড অ্যাকনলেজমেন্টও আমরা শুনলাম যে ও অ্যাকচুয়ালি কি কাজ করে। ফাইন। এছাড়া আমার আর কি আছে একটু দেখার চেষ্টা করি। এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা, এই যে এই তিনটা পিন, একটু রেডি পিনটা তো আমরা পড়ে ফেলছি। রেডি পিনটা অ্যাকচুয়ালি আমার ওই স্লো আইও ডিভাইসের সাথে আমার কখন ডেটা রিড হচ্ছে বা রাইট হচ্ছে সেটা ইন্ডিকেট করে।
মেইনলি রিডের ক্ষেত্রে হচ্ছে আমার রিড পিনটা বেশি কাজ করে, রাইটের ক্ষেত্রে আমার অত একটা প্রয়োজন নাই, রিড পিনের তেমন কোনো ফাংশনালিটি নাই। আচ্ছা, সো এই জায়গায় একটু দেখি টেস্ট পিন আছে, রিসেট পিন আছে। রিসেট পিনটা কি করে, আমার আইও মানে আমার ধরেন মাইক্রোপ্রসেসর সবসময় কোনো না কোনো প্রসেস তো চলতে থাকে, তাই না? সো মাইক্রোপ্রসেসর যখন কোনো না কোনো প্রসেস চালাতে থাকবে সিস্টেমে, তখন এর মাঝখানে যদি আমি রিসেটের ভ্যালু 1 করে দেই, সেক্ষেত্রে কি হবে, মাইক্রোপ্রসেসরের কারেন্ট রানিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো রিসেটের একটাই কাজ, সবসময় মাইক্রোপ্রসেসরে কোনো না কোনো প্রসেস চলতে থাকে। রিসেট পিনের ভ্যালু যখন 1 করে দেওয়া হয়, তখন মাইক্রোপ্রসেসরের কারেন্ট যে প্রসেসিং সিস্টেমটা সেটা বন্ধ হয়ে যাবে, সোজা কথা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি হচ্ছে টেস্ট। টেস্ট হচ্ছে কি আমার সব সময় অ্যাক্টিভ লো থাকে, এটা বোঝায় যে অ্যাজ আই ওয়াজ সেইং প্রিভিয়াসলি, সব সময় মাইক্রোপ্রসেসর কোনো না কোনো প্রসেস চলতে থাকে, কোনো না কোনো রিড বা রাইটের জন্য ও ডেটা জেনারেট মানে অ্যাড্রেস জেনারেট করতে থাকে, ডেটা রিসিভ করতে থাকে, কন্ট্রোল সিগন্যালস এক্সচেঞ্জ করতে থাকে, কিছু না কিছু কাজ হতে থাকে। এবং সব সময় এই কাজের ইন্ডিকেশন যে কাজ যে হচ্ছে, ও যে আইডল বসে নাই, এটা বোঝাতে টেস্ট পিনের ভ্যালু সবসময় কি হয়ে থাকে, 0 হয়ে থাকে। আচ্ছা, আর যদি কোনো কাজ না হতো মাইক্রোপ্রসেসর, ধরেন আইডল বসে আছে, তখনই মাত্র টেস্ট পিনের ভ্যালু হয়ে থাকে 1। এটা বোঝায় টেস্ট পিনের ভ্যালু যদি 1 হয়, তাহলে বোঝায় যে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর এখন আইডল বসে আছে, কোনো কাজ হচ্ছে না। আর টেস্ট পিনের ভ্যালু যদি 0 থাকে, তখন বোঝাবে যে কোনো না কোনো প্রসেসিং আমার চলতেছে সিস্টেমে, কিছু না কিছু করতেছে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে? ওকে, তো আমরা কিন্তু অনেক কিছু দেখলাম এখন। আর কি কি বাকি আছে আমি একটু হাইলাইট করি, এবং সেগুলোর কাজগুলো আলাদাভাবে ডিসক্রিপশন করতে হবে। যেমন এনএমআই, আইএনটিআর আর আইএনটিএ এরা একসাথে পেয়ার হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে ইন্টারাপ্ট সিস্টেমকে হ্যান্ডেল করতে ওরা ব্যবহৃত হয়। এছাড়াও আমার মাল্টিপ্লেক্স পিনের মধ্যে এই যে S3 থেকে S7 পর্যন্ত এই স্টেটাস বাস বলা হয় এদেরকে, S3 থেকে S7 পর্যন্ত পিনগুলোকে, এই স্টেটাস বাসগুলো একটু পড়া বাকি আছে, আর বিএচই পিনটা দেখা বাকি আছে। সো লেটস সি, আমি কুইকলি চেষ্টা করবো এটা পড়িয়ে ফেলতে, একটু গিভ মি 1 মিনিট। ওকে, আচ্ছা, সো এই জায়গায় একটু দেখি স্টেটাস পিন আর বিএচই পিন। আচ্ছা, প্রথমে এনএমআই, আইএনটিআর এটা দেখে ফেলি। সো আমার এই যে 8086 মাইক্রোপ্রসেসর আমি দেখতে পাচ্ছি, এইখানে আসলে কি হয়, আমার মাইক্রোপ্রসেসর কোনো না সব সময় কোনো না কোনো জায়গা থেকে ইন্টারাপ্টেড হতে থাকে, যে ওর কাছে সবসময় কোনো না কোনো ভাবে ধরেন অল টাইম ও যে কাজগুলো করতেছে, এই কাজের মধ্যে নানান ধরনের আরো কাজ ওকে রিকোয়েস্ট পাঠাতে থাকে যে তুমি যেটা করতেছো ফাইন, আমাদেরকে একটু সময় দাও। বিভিন্ন ধরনের প্রসেস, ধরেন এটা প্রসেস 1, এটা প্রসেস 2। আচ্ছা, সো এই আইএনটি আর এনএমআই কে বলা হয় ইন্টারাপ্ট পিনস। সো দুইটা ইন্টারাপ্ট পিন থাকে, আইএনটিআর আর এনএমআই। সো এনএমআই দিয়ে হচ্ছে আমার সিস্টেমে যত ধরনের মানে ইন্টারাপ্ট থাকে, যেগুলোকে আমরা কোনোভাবেই হচ্ছে কি করতে পারি না, ইগনোর করতে পারি না, নন মাস্কেবল ইন্টারাপ্ট বলা হয় এদেরকে। আমরা যে সকল প্রসেসকে কখনোই ইগনোর করতে পারি না, সেই প্রসেসগুলো এখান থেকে রিকোয়েস্ট পাঠায়। আর যে সকল প্রসেসগুলোকে সাময়িক সময়ের জন্য মাস্ক করা যায় বা ইগনোর করা যায়, সেই ধরনের রিকোয়েস্ট হচ্ছে আইএনটিআর দিয়ে আসতে থাকে। ফর এক্সাম্পল, আপনার এখানে একটা প্রসেস চলতেছে, আপনার ইলেকট্রিসিটি চলে গেল, আপনি কোনোভাবে আপনার পিসি অন রাখতে পারবেন? পারবেন না। আপনার যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, আপনি কখনোই কিন্তু প্রসেসটাকে এক্সিকিউট করতে পারবেন না, রানিং রাখতে পারবেন না। এই ধরনের যে সিগন্যাল গুলা, সেগুলা দিয়ে কোত্থেকে আসে, এনএমআই দিয়ে আসে। আর যে সকল সিগন্যালকে আমি
ইগনোর করতে পারি সেগুলো আইএনটিআর দিয়ে আসে। ধরেন একটা ইম্পর্টেন্ট ফাইল আপনি ডাউনলোড করছেন বা কাজ করছেন, এর মাঝখানে কিবোর্ডের কোনো একটা কি আপনি প্রেস করতেছেন র্যান্ডমলি, তো এখান থেকে একটা সিগন্যাল যেটা আসবে সেটা আইএনটিআর পিন দিয়ে আসবে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে এই আইএনটিআর পিন দিয়ে আসে। এই যে ইন্টারাপ্ট গুলো আসতে থাকে সব সময়, যখন মাইক্রো প্রসেসর একটা করে প্রসেস এক্সিকিউট করে এবং চিন্তা করে যে না আমি ইন্টারাপ্ট গুলোকে অ্যাকনলেজ করব, যে ঠিক আছে আমি ওদেরকে সার্ভিস দিব, সাপোজ প্রসেস 2 কে আপনি সার্ভিস দিবেন, সো এটাকে আপনার অ্যাকনলেজ করতে হবে, ঠিক আছে। সো অ্যাকনলেজ করার জন্য কি করে এই পিনটা ব্যবহৃত হয়, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, এটা অ্যাক্টিভ লো পিন। সো আপনি যদি প্রসেস 2 টাকে অ্যাকনলেজ করেন তাহলে কি হবে, এখানে একটা 0 ভ্যালু আসবে, ঠিক আছে, দেখেন একটা বার দিয়ে দেওয়া। সো এইগুলা হচ্ছে কি ইন্টারাপ্টের জন্য কাজ করে থাকে। আচ্ছা, তারপর আর দেখি কি আছে। লাস্টলি আমাদের রয়েছে বিএচই আর স্ট্যাটাস পিন গুলা। সো বিএচই পিন গুলা যদি বিএচই পিনটাকে যদি একটু প্রথমে স্টাডি করি, দিস থিং, ওকে। সো বিএচই পিন অথবা S7 এদের কিছু মানে S7টা আসলে রিজার্ভ, ঠিক আছে। প্রথম কথা, S7টা রিজার্ভ করে রাখা, এটা অ্যাকচুয়ালি কোনো কাজে ব্যবহার করা পসিবল হয় নাই। আচ্ছা, তারপর সেকেন্ড থিং, ইফ আই সে বিএচই বাস হাই এনেবল, ঠিক আছে। সো আমার যে মেমোরিটা দেখতেছিলাম আমরা এতক্ষণ ধরে, এই মেমোরিটাকে অ্যাকচুয়ালি আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই ব্যাংক, আরেকটা হচ্ছে গিয়ে লো ব্যাংক। সো এই জিনিসটা আমরা ফাইনালের সিলেবাসে আসলে স্টাডি করব, মেমোরিটাকে যে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি, হাই ব্যাংকে আর লো ব্যাংকে, সেইটার আমরা ফাইনালের সিলেবাসে দেখবো, আর মানে মিডের পরে একটা দুটা ক্লাস পরেই। সো এই যে পিন নাম্বার, এই বিএচই পিনের ভ্যালু যখন 0 হয়ে থাকে তখন বোঝায় যে আমি হাই ব্যাংক থেকে ডেটা কালেক্ট করতেছি, ঠিক আছে। আর বিএচই পিনের ভ্যালু যখন 1 হয়ে থাকে তখন বোঝায় আমি লো ব্যাংক থেকে ডেটা কালেক্ট করতেছি। সো সোজা কথায় শুধু মিড টার্মের জন্য বা এখনকার জন্য মনে রাখবেন যে বিএচই পিনটা অ্যাকচুয়ালি একটা বিশেষ কাজ করে থাকে। ও যখন আমরা হাই ব্যাংক থেকে ডেটা অ্যাকিউমুলেট করি বা ডেটা নিয়ে কাজ করি হাই ব্যাংকের সাথে, তখন এই পিনের ভ্যালু হয়ে থাকে 0, ঠিক আছে। এই একটা ফ্যাক্ট মনে রাখাই আজকের ক্লাসের জন্য যথেষ্ট। আর S7টাকে ব্যবহার করা পসিবল হয় নাই, ঠিক আছে, এটা রিজার্ভ করে রাখা। ফাইন। সো এখন দেখি বাকিগুলোর কাজ কি। আমার S3 আর S4 হচ্ছে সেগমেন্ট আইডেন্টিফায়ার, ঠিক আছে, আইডেন্টিফায়ার। সো আমার 8086 মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে, মেমোরিটা যেটার সাথে কানেক্টেড থাকে ওটার কিন্তু অনেকগুলো সেগমেন্ট থাকে, রাইট, 4টা সেগমেন্ট রয়েছে। সো আমার সেগমেন্টটাকে আইডেন্টিফাই করবে কিভাবে, আমার যদি এরকম হয় যে এটা হচ্ছে S4, এটা হচ্ছে S3, ঠিক আছে। সো S3 এর বা S4 এর ভ্যালু যদি হয় 0 0 তাহলে এটাকে ES সেগমেন্ট বলে। আর যদি S4 আর S3 এটার ভ্যালু যদি 0 1 হয় তাহলে এটা হচ্ছে কি আমার স্ট্যাক সেগমেন্ট। এটা যদি 1 0 হয় কোড সেগমেন্ট, 1 1 হলে ডেটা সেগমেন্ট। এটা একটু মনে রাখতে হবে আপনাদের, ঠিক আছে, এটা ভুলে যাওয়া যাবে না। কারণ অনেক সময় দিয়ে দেওয়া থাকে 0 0 ইকুয়ালস টু, সরি, ধরেন 1 1 ইকুয়ালস টু, ধরেন দেওয়া থাকলো ABC 0, এটা বলতে কি বোঝায় বলেন তো, DS ইকুয়াল টু ABC 0, এই দুটা কিন্তু একই জিনিস। তারপর যদি আপনাদেরকে বলে দেওয়া থাকে 1 0 ইকুয়ালস টু হচ্ছে কি আমার 5800, মানে কি CS ইকুয়ালস টু 5800, এই যে এই জিনিসটা, এই নোটেশনটা একটু দেখেন খেয়াল করে সবাই, ঠিক আছে, যে এইটাকে আমরা CS DS SS ES এদেরকে আমি বাইনারি নাম্বারের মাধ্যমেও প্রকাশ করতে পারি, এন্ড দিস ইজ দা ওয়ে, ঠিক আছে। ম্যাম সরাসরি এটা তো মিডে থাকবে না, না না, এটা মিলে থাকবে না, বাট মানে তাও মনে ফাইনালে রাখেন, কবে থাকতে পারে? হ্যাঁ ফাইনালে থাকতে পারে, তো মনে রাখেন, একটু সমস্যা তো নেই। সো এটা হচ্ছে সেগমেন্ট আইডেন্টিফায়ার, এবং MSB LSB খেয়াল রাখবো, ঠিক আছে। S4 হচ্ছে MSB, বড়টা হচ্ছে MSB, ছোটটা হচ্ছে LSB। যদি আপনাদেরকে এরকম বলে তখন যদি বললো এভাবে বললো যে S3 আর S4 এর ভ্যালু হচ্ছে কি আমার কি 0 1, ঠিক আছে, যে S3 আর S4 এর ভ্যালু 0 1, এবং এখানে এটা কোন সেগমেন্টকে ইন্ডিকেট করতেছে, ঠিক কোড আছে। সেগমেন্ট। এটা কি সেগমেন্টকে ইন্ডিকেট করছে, আপনারা কিন্তু অনেকে 0 1 দেখে ভাববেন এটা স্ট্যাক সেগমেন্ট, বাট নো। সিএস কোড সেগমেন্ট। হ্যাঁ, তো S4 কিন্তু পরে। সো আমার ওরিয়েন্টেশনটা কি, আমার S4 S3 যেটা ভাবে শিখে আসছি 1 0, সো ইট ইজ কোড সেগমেন্ট, রাইট। সো দিস ইজ রাইট। সো মনে রাখবেন যে আমার এই ওরিয়েন্টেশন বা MSB LSB টা খেয়াল রাখতে হবে।
আচ্ছা, তারপর লাস্টলি আছে হচ্ছে গিয়ে S5 এবং S6। সো S5 হচ্ছে গিয়ে আমার একটা স্পেশাল কাজে হেল্প করে, যে আমার যদি এই ইন্টারাপ্ট গুলো আমার সিস্টেমে আসতে থাকে, সো আমার ইন্টারাপ্ট সিগন্যাল যখন সিস্টেম এনকাউন্টার করতে থাকে তখন S5 এর ভ্যালু হয় 1। আমার যখন কোনো ইন্টারাপ্ট থাকে না তখন হচ্ছে গিয়ে আমার কি হবে, 0। ঠিক আছে। এবং আরেকটা স্পেশাল কাজ হচ্ছে S5 এর ভ্যালু যখন 1 হয়, আমরা একটা ফ্ল্যাগ রেজিস্টার করেছি না, সো এগুলা কিন্তু সব কানেক্টেড। সো আইএফ এর ভ্যালু হচ্ছে গিয়ে তখন কি হয়ে থাকবে, 1 হয়ে থাকবে। আমার ইন্টারাপ্ট যখন আসবে সিস্টেমে তখন আমার কি হয়ে থাকবে, আইএফ এর ভ্যালু 1 হবে, অ্যাট দ্য সেম টাইম S5 এর ভ্যালু 1 হবে। এই তিনটা জিনিস কানেক্টেড, মনে রাখবেন। ইন্টারাপ্ট সিগন্যাল এনকাউন্টার করলে আইএফ এর ভ্যালু হবে 1, আমার S5 এর ভ্যালু হবে 1। আচ্ছা, আর যদি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল না থাকে, আইএফ এর ভ্যালু কি হবে, 0, এটার ভ্যালু কি হবে, 0। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবো। আচ্ছা, সবার শেষে হচ্ছে S6। S6 এর ভ্যালু যদি 0 হয়, এবার কিন্তু এটা উল্টা হয়ে গেছে। S6 এর ভ্যালু যদি 0 হয় তাহলে আপনার সিস্টেমে এই যে মাইক্রো প্রসেসরটা ও হচ্ছে বাস মাস্টার। ঠিক আছে, তো আমি একটু কনফার্ম করে নিই, এখানে লেখা থাকা উচিত। এই যে এই যে S6, হ্যাঁ ঠিক আছে। S6 এর ভ্যালু যদি হচ্ছে কি আমার হয় 0, তাহলে হচ্ছে আমার এই মাইক্রো প্রসেসরটা হচ্ছে বাস মাস্টার। যদি আপনার সিস্টেমে একটাই মাইক্রো প্রসেসর থাকে তাহলে ওই হচ্ছে 0 থাকবে সব সময়। আর যদি সিস্টেমে মাল্টিপল মাইক্রো প্রসেসর থাকে, সবাই কি মাস মাস্টার হতে পারবে বা সবাই কি হেড হতে পারবে? আমাদের হেড ডিপার্টমেন্টে হেড কজন, একজন, তাই না? মাল্টিপল তো নাই, রাইট? সো আমার সিস্টেমে যদি মাল্টিপল মাইক্রো প্রসেসর থাকবে, একজন হচ্ছে বাস মাস্টার হয়, বাকিরা হচ্ছে হয় স্লেভ। ঠিক আছে, সো এই S6 এর ভ্যালুগুলো হচ্ছে কি 1 হবে, বাকিগুলোর মাইক্রো প্রসেসরের 1 হবে, আর যে বাস মাস্টার তার হচ্ছে হবে 0। ঠিক আছে, আর সিস্টেমে যদি একটা মাইক্রো প্রসেসর থাকে তাহলে ওই একটার ভ্যালুই হচ্ছে 0 হয়ে থাকবে, কারণ ওই সব ডিসিশন মেক করছে, ওই দা মাস্টার, ওই দা হেড। আচ্ছা, সো মোটামুটি আমরা সবগুলো পিনই কিন্তু পড়ে ফেলছি। সো মিনিমাম মোডের স্পেশালিটি কি, এই যে ছয় মানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 আটটা পিনের কম্বিনেশন হচ্ছে এরকম, এরা বিভিন্ন ধরনের কাজ করে। এছাড়াও বাকি পিনগুলা কি করে সেগুলো কিন্তু আমরা শিখছি আজকে। সো ফার কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমি আপনাদেরকে লাস্টলি একটা জিনিস দেখাবো বলেছিলাম, which is this. ওকে, দেখেন, এখন এই জিনিসটা একটু আমাদের লক্ষ্য করা প্রয়োজন। মিনিমাম মোডে আমি এখানে সুন্দর করে নোটটা রাখছি, স্টেপ বাই স্টেপ এখানে মাল্টিপল স্টেপে কাজ হয়। ধরেন এই যে জিনিসটা দিয়ে দেওয়া, এটা বলা হচ্ছে যে আমার মেমোরি থেকে 1 বাইট ডেটা রিড করতে হলে আমার 8086 মাইক্রো প্রসেসর কি কি স্টেপস ফলো করবে, এক্সপ্লেইন করো। ঠিক আছে, এটা যদি সিনারিওতে এরকম বুঝেন যে মাইক্রো প্রসেসর মেমোরি থেকে 1 বাইট ডেটা রিড করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমার কি হবে, যদি এগুলার এক্সপ্লেনেশন চায় তাহলে এরকম 8টা স্টেপে লিখবেন। এটা ছবি আঁকার দরকার নাই বা এগুলা প্রত্যেকটা লেখার দরকার নেই। স্টেপ 1 আমি একটু ডিটেইলি লিখেছি। স্টেপ 1 এ বলবেন যে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে যে ক্লক জেনারেটরটা কানেক্টেড থাকে সেটা 8টা ক্লক পালস প্রোভাইড করে। ফাইন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ও 20 বিটের অ্যাড্রেস জেনারেট করে। এই সেগমেন্ট আইডেন্টিফায়ার যে আমি দেখলাম, সেগমেন্ট আইডেন্টিফায়ার তখনই অ্যাক্টিভ থাকে যে আমি কোন সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, এখন কোন সেগমেন্টে যাব, কোন সেগমেন্ট থেকে ডেটা রিড করব বা ডেটা রাইট করব সেখানে। তারপর স্টেপ 3 হচ্ছে গিয়ে নাও দ্য অ্যাড্রেস উইল বি প্লেসড অন দ্য অ্যাড্রেস বাস। ঠিক আছে, অ্যাড্রেস লাইনে হচ্ছে এরকম প্লেস করা থাকবে যে এই 20 বিটের অ্যাড্রেস এখান দিয়ে যাবে আসবে। তারপর হচ্ছে গিয়ে এরপর কি হচ্ছে, আমার ALE পিনের ভ্যালু 1 হবে 20 বিটের অ্যাড্রেসটা ল্যাচে স্টোর করার জন্য। তারপর হচ্ছে গিয়ে লোকেশনটাকে ট্রিগার করা হবে 5 নাম্বার স্টেপে। দেন আমার ডিএনেবল মানে আমার ট্রান্সরিসিভারটাকে অন করতে হবে, ডেটা লাইন্সকে অ্যাক্টিভেট করতে হবে, এবং এই যে ডেটা লাইন্সটাকে অ্যাক্টিভ করে ফেলার পরে আমি কি করতেছি দেখেন, সকল ধরনের কন্ট্রোল সিগন্যাল আমি অন করতেছি। যেহেতু আমি রিড অপারেশন এক্সিকিউট করছি, এখন মেমোরি থেকে 1 বাইট ডেটা রিড করছি, দেখেন রিডের ভ্যালু 0, রাইটের ভ্যালু 1, মেমোরি থেকে কাজ করতেছি এই জন্য 0, তারপর মেমোরি ডেটা রিসিভ করছে এই জন্য 0, রেডি হচ্ছে কি এখন এখানে 0 দেওয়া, কারণ এখনো বলা নাই যে এটা কি স্লো আইও ডিভাইস নাকি কিছু। ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি রিড হচ্ছে নাকি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নাও দ্য অ্যাকচুয়াল ডেটা,
আর যদি এখানে স্লো আইও ডিভাইস বলতো তাহলে রেডি পিনের ভ্যালু থাকতো 1। নাও দ্য অ্যাকচুয়াল ডেটা উইল বি রিড, মানে এই কাজগুলো করার পর অ্যাকচুয়াল ডেটাটা পড়া হবে। ঠিক আছে, সো এখন এটা কি ছিল, এই স্টেপগুলা 1 বাইট ডেটা মেমোরি থেকে রিড করার জন্য ছিল। 1 বাইট ডেটা যদি মেমোরি থেকে রাইট করতে বলতো তাহলে এই জিনিসগুলা সেমই থাকতো মোটামুটি, শুধু চেঞ্জ আসতো হচ্ছে এই 7 নাম্বার স্টেপে। ঠিক আছে, এখানে রাইটের ভ্যালু হতো 0, রিডের ভ্যালু হতো 1। ঠিক আছে, আর যদি বলতো আইও থেকে রিড হচ্ছে তখন আমার এই জায়গায় চেঞ্জ হতো, রাইট, আইওর ভ্যালু হতো 0 আর এখানে বাকি যে সবগুলা একই থাকতো। আবার যদি বলতো আইও থেকে রাইট হচ্ছে, এই ভ্যালু হতো 0, রাইটের ভ্যালু হতো 0 এবং রিডের ভ্যালু হতো 1। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রেখে রেখে আমরা স্টেপ ওয়াইজ একটু মডিফিকেশন করতে হবে সিনারিওতে কি বলা হচ্ছে তার উপর ভিত্তি করে। বাট এই 8টা স্টেপ কিন্তু কনসিস্টেন্ট, এবং এরকম সরাসরি আপনাদের প্রশ্ন আসে যে সিনারিওতে একটা রিড বা রাইট অপারেশনের ইন্ডিকেশন দেওয়া থাকে এবং এরপর আপনাদেরকে বলে যে সিনারিওতে যে অপারেশনটা এক্সিকিউট হচ্ছে সেটা কিভাবে মাইক্রোপ্রসেসর ডিল করে, সকল পিন ভ্যালু সিগন্যাল ভ্যালু সহ স্টেপ বাই স্টেপ কমিউনিকেশনটাকে এক্সপ্লেইন করো। তখন এই 8টা স্টেপে লিখতে হবে। সো 8টা স্টেপে যদি সহজে আপনি জানতে চান অবশ্যই জানতে হবে যে আপনার এই 40টা পিন কি কাজ করে থাকে। ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন সোফার? সো মিন মোড কিন্তু আমাদের শেষ। সো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা আপনাদেরকে এখন দিব। মিস, একটা ছোট কোশ্চেন আমি করতে ভুলে গেছিলাম। একেবারে প্রথমে ওই স্লাইড মানে ওটার ভিতরে একটা 16 পিনের একটা আইসি দেখাইলেন না? হ্যাঁ, ওইটা কোনটা ছিল ম্যাম? এটা তো 8086, আর না না, ওইটা ওটা কোনটা ছিল? 8086 না, ওটা জাস্ট একটা ডেমো যে হচ্ছে আমার ডিআইপি দেখতে কেমন হয়। ঠিক আছে, সো আমি একটু যদি দেখাই যে আপনি এইটার কথা বলতেছেন, আই গেস দিস ওয়ান, রাইট? এই যে এটা, হ্যাঁ, ইয়েস ম্যাম, এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা কোন? ওরিয়েন্টেশনটা বোঝানোর জন্য ডামি একটা আইসি দিয়ে দেওয়া যে 1 থেকে 16 পর্যন্ত এভাবে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এর মধ্যে একটা 16টা পিনের মধ্যে 8টা এক পাশে, বাকি 8টা আরেক পাশে। ঠিক আছে, সো এখানে আমাদের 8086 এর স্ট্রাকচারটাও কিন্তু এমন, 0 থেকে 20 পর্যন্ত সব এক পাশে, আর হচ্ছে 21 থেকে 40 পর্যন্ত আরেক পাশে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ওরিয়েন্টেশন। বুঝছি? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, সবাইকে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিয়েছি ইন চ্যাট বক্সে, সেটা একটু ফিল আপ করেন। সো আজকে আমাদের মিড টার্মের আগে লাস্ট ক্লাস ছিল, আমি মিডের আগে একটা ক্লাস আছে আমাদের। ঠিক আছে, সেই মিডের আগে ক্লাসটা হচ্ছে আমাদের 28 তারিখ, প্রবাবলি না 29 তারিখ, একটু দেখি আমি দেখে বলি আপনাদেরকে। আমাদের 29 তারিখে সানডেতে একটা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু 29 তারিখে সানডের ক্লাসটা আসলে হবে না, কারণ আমি আসলে দেশের বাইরে থাকবো। ঠিক আছে, তো ওই দিনের একটা ক্লাস আসলে হবে না, যেহেতু আপনাদের মোটামুটি সিলেবাস স্টেশন এভরিথিং ইজ কাভার্ড। সো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস প্রবলেম সলভ করবেন, প্রিপারেশন নেবেন ভালো মতো মিডের জন্য, এবং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে মেইল করতে পারেন। মেইল করবেন, ডিসকর্ডে ডিএম করবেন না। আর মেইল করে একটু পেশেন্স রাখবেন, আমি অবশ্যই যেহেতু দেশের বাইরে থাকবো সেই সময় আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। ঠিক আছে, সো আমি ওভাবে পড়াশোনা করবেন ভালো মতো, সামনে ঈদ আছে, ঈদ মোবারক এভরিওয়ান, অল দ্য বেস্ট ফর ইউর মিড টার্ম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে যে কোনো সময় ইমেইল করবেন। আচ্ছা, সো আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ করতে পারেন। এই, থ্যাংক ইউ। ম্যাম, ইয়েস ম্যাম